প্রণমী সামান্য হেসে এগিয়ে আসে শাশুড়ির কাছে। ঋতু হাতটা ধরে ওর ধীরে ধীরে সিঁড়ির দিকে যায়। প্রণমীর হাতের কবজি ধরে বলে, এতটুকু কেন এই হাতটা? বেশি বেশি খাবে? বাড়ির বউ একটু গোল গোল নাদুস নুদুস না হলে ভালো লাগে না দেখতে। ইহান পার্টি অফিসে থেকে ফিরে হন্তদন্ত হয়ে দোতলায় উঠেছে মাত্র। ইনুর ঘর থেকে হাসাহাসির আওয়াজ আসছে দেখে সেদিকটাই এগিয়ে গিয়ে দরজায় দাঁড়িয়ে ইনুকে ডাকলো। ইনু, প্রেরণা এসেছে? এভাবে হুট করে প্রেরণার কথা আজ 3 বার জানতে চেয়েছে ইহান ইসি ইনুর কাছে। ইসি ইনু মুখ চাওয়াচাই করছে নিজেরা। তারপর ইনু জবাব দিল, আসছে পথে। ইহানার কথা বাড়ায় না। সেদিন যে ওই ভদ্রমহিলা হুমকি দিয়েছিল গাড়িতে, আর এই মুখ হবে না সে, এই কথাটি ভেবেই ইহান চিন্তিত ছিল। এখন একটু স্বস্তি পেয়ে বাঁকা হাসলো ইহান। ইরফানের জ্ঞানী আপা ঠিকই বলেছে, সে ভীষণ বাজেভাবে ফেসেছে এই আত্মীয়তায়। না ধরা দিতে পারছে, না এড়াতে পারছে ইহানকে। সাজগোজ শেষে সেহা উঠে দাঁড়াতেই ওকে মন ভরে দেখতে থাকে ইনশিরা হওয়ার ইনু। অসম্ভব রূপবতী এই চাশমিশ মেয়েটিকে একটা ইন্দ্রাণী থেকে কম কিছু লাগছে না। যত সময় গড়াচ্ছে তত তার নার্ভাসনেস বাড়ছে। আজ কি তবে সত্যিই সে কারো বাগদত্তা হবে? তারপর হবে বউ? এ যে এক অনেক ভারী কথা। সেহা এত সাহস দেখালো? হাতের ফোনটা বেজে ওঠে হঠাৎ। স্ক্রিনে সদ্য সেভ করা নাম্বারটা। মিস্টার মাহমুদ। হাঁসফাঁস করে ওঠে সেহা। কাপা হাতে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে কেউ তাড়াহুড়ো ভঙ্গিতে বলে ওঠে, সেহা। সেহা চমকাই এই ডাকে। পরপর গলা খাকারি দিয়ে বলে, জি। আসলে দাদু তাড়া দিচ্ছে খুব, এখনই বের হতে চাইছে, বুঝে পেরে উঠছে না। আপনার প্রস্তুত তো? হ্যাঁ, অলমোস্ট। আপনি আসুন দাদুকে নিয়ে, সবাই প্রায় রেডি। আর আপনি? জবাব জানার খুব তাড়া ছিল উজ্জ্বলের কণ্ঠে। সেহা চুপ হয়ে থাকলো কিছু পলক, পরপর নিজেকে দৃঢ় করে জবাব দেয়, জি আপনারা আসুন। গায়ের পাঞ্জাবিটা পাল্টাতে হবে সেই ভেবে ঘরে যেতে নিলে হঠাৎ তার পা থামলো। দৃপ্তর ঘরে কেউ গেমস খেলছে কম্পিউটারে। পা বাড়িয়ে এগিয়ে যেতেই দেখলো ইহান তার সব থেকে কাঙ্ক্ষিত ব্যক্তিকে। দুহাত বাড়িয়ে ইহান লুফে নেয় হালকা শরীরটাকে। সদ্য ফোকলা দাঁত বের করে হাসছে। ওর গাল টিপে দিয়ে ইহান বলে, একা এসেছো কেন? মাম্মাকে নিয়ে এলে না কেন? মাম্মা তো অফিসে। মাম্মা সারাদিন অফিসেই থাকে নাকি? মাম্মা বিজনেস ওমেন যে। হাসে ইহান। শুদ্ধর গালে টকাশ করে একটা চুমু খেয়ে বলে, ভুল বললে, তোমার মাম্মা ওয়ান্ডার ওম্যান। ইরফান এসেছে উজ্জ্বল আর নিজাম মাহমুদ আসার কিছুক্ষণ পরেই। দুজন মাত্র মেহমান। বসার ঘরে তাদের ঘিরে রেখেছে মির্জা বাড়ির এত লোক। ইরফান বাড়িতে ঢোকা মাত্রই সবার দিকে তাকিয়ে আন্তরিক হাসলো। তাকে দেখাচ্ছে উদ্ভ্রান্তের ন্যায়। আলো ওর হাতের ফাইলটা দেখে বলল, এটা কি তোর হাতে? ইরফান জবাব দিল না। আশেপাশে তাকিয়ে প্রণমীকে দেখতে পেল না। উজ্জ্বল এবং নিজাম মাহমুদের সাথে করমর্দন শেষ করে চুপচাপ দোতলায় উঠতেই দেখা হয় সেহার সাথে। নীল সালোয়ার স্যুটের ওড়না মাথায় টেনে বসে আছে দোলনায়। ইরফান বোনকে পা মাথা দেখে সামান্য হেসে বলল, খুব সুন্দর লাগছে তোকে। নিচে যে এলো সেও নীল পরেছে, খুব মানাবে। মোটেও বুড়ো বড় লাগছে না তাকে। সেহা জবাবের পরিবর্তে হাসি ফিরিয়ে দিল। ইরফান ঢুকলো নিচের ঘরে। তাকে দ্রুত তৈরি হয়ে এই অনুষ্ঠানে অংশ নিতে হবে। ঘরে ঢুকেই হাতের ফাইলটা ছুঁড়ে রাখে টেবিলে। শব্দ পেয়ে তড়িৎ মাথা তোলে প্রণমী, বলে ওঠে, এটা আপনি? ইরফান জবাব না দিয়ে বিছানায় বসে দেখতে থাকে মেয়েটাকে, মেয়েটার চোখ দুটোকে, বলে ওঠে, নিচে কেন যাওনি? তোমার যাওয়া উচিত। তৈরি কেন হওনি? প্রণবী মৃদু হেসে বলল, আমি কি করব গিয়ে? আমার চাওয়া না চাওয়া তো সমান কথা। হঠাৎ ভীষণ কঠিন হলো ইরফানের চোয়াল। দপ করে রাগ উঠে গেল। এসে প্রণবীর হাত টেনে ধরে বিছানা থেকে নামিয়েই শক্ত গলায় বলল, না, সমান কথা নয়। তোমার যাওয়া মানে অনেক কিছু। তুমি আমার স্ত্রী, তোমার মর্যাদা আমার জীবন ঠিক তেমন, তোমার মর্যাদা আমার জীবনে ঠিক যেমন তেমন আমার বাড়ির ড্রয়িং রুমে মেহমানদের সামনেও। তোমার প্রয়োজনীয়তা আমার জীবনে যেমন তেমনি আমার বাড়ির পারিবারিক অনুষ্ঠানেও। গট ইট?
প্রণবীর হাতে লাগছে খুব। লোকটার আকস্মিক আক্রমণে ঘাবড়ে গিয়ে মাথা নেড়ে ঢোক গিলে বলে, আই গট ইট। ফ্যাকাশে মুখটা দেখে আবার নিমেষেই রাগ পড়ে যায় ইরফানের। এবার বেশ আলতো হাতে সামলায় প্রণমীকে। ওকে খানিক সময় দেখে আচমকা প্রণমীর গলা থেকে ঘরে পড়ার সুতিশ ওড়নাটা কেড়ে নেয় ইরফান। প্রণমী চমকে উঠে বলে, করছেন কি? জবাব না দিয়ে ইরফান কাবার্ড থেকে প্রণমীর ড্রেসের সাথে ম্যাচিং করা একটা দোপাট্টা এনে ওর গা জড়িয়ে ঘোমটা টেনে দেয়। প্রণমী বুঝতে পারছে না লোকটাকে। হঠাৎ টের পেল লোকটা তাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে ঠোঁটে লিপস্টিক জাতীয় কিছু ঘষছে, কানে দুল পরিয়ে দিচ্ছে। প্রণমী চুপচাপ সহ্য করছে এমন আদুরে অত্যাচার। কিছু পলক ওকে দেখে ইরফান চকারান্ত শব্দ করে তেতো স্বরে বলে ওঠে, ধুর, এটা মানায় নেই। এই শেডটা হালকা কিছু দরকার, লিপ গ্লস লাগিয়ে দেব। বলেই ইরফান আশেপাশে টিস্যু পেপার খুঁজছে লিপস্টিক মুছতে। প্রণবী নিচু গলায় এবার বলে ওঠে, টিস্যুটা আমাকে দিন, আমি মুছে নিচ্ছি। কেন? আপনি যেভাবে ঘষা মাজা করেন মনে হয় আমি ফার্নিচার আর টিস্যু পেপার সিরিজ কাগজ। আমার বড্ড লাগে। কথাটা মিনমিনের স্বরে বলে প্রণমী, অনেকটা সংকোচ নিচে। প্রণমী ওকে ঠান্ডা চোখে কিছুক্ষণ দেখে হ্যাচকা টানে বুকে নিল মেয়েটাকে। প্রণমী কিছু বলবে তার আগেই ওকে চুপ করিয়ে দিয়ে ইরফান বলে, আচ্ছা, এবার অন্যভাবে তুলে দিচ্ছি, তুমি টেরই পাবে না। ঋতু দোলনায় উঠে দেখলো তৃপ্তর ঘরে ইহান আর শুদ্ধকে। শুদ্ধ কিছু বলছে আর ইহান খুব মনোযোগ দিয়ে সেসব শুনে হো হো করে হাসছে। হাসিটা প্রাণোচ্ছল। ঋতু নির্নিমেষ কিছুক্ষণ তাকিয়ে রইল। তার চোখ এড়ায় না বিষয়টি। ইহান এই ছেলেটির সাথে খুব মেশে। জিনিসটা ঋতুর কাছে স্বাভাবিক আবার স্বাভাবিক নয়। কিছু পলক ঋতু ওদের এই দৃশ্য দেখে ইহানকে বলে ওঠে, বিয়ে করে নিলে এতদিনে এমন একটা শুদ্ধ তোর থাকতো। ইহান চমকে উঠে মায়ের দিকে তাকায়। পর ঠোঁট ছড়ানো হাসি দিয়ে বিড়বিড় করে, বিয়ে করে নিলে এই শুদ্ধ আমারই তো থাকবে। কিছু বললি? না তো। আচ্ছা, নিচে আয়। সবাই নিচে। তুই এখানে ঢুকে বসে আছিস কেন? বাইরে বৃষ্টি শুরু হয়েছে। আজকের বৃষ্টিটা কেমন যেন। 5 মিনিট বৃষ্টি হচ্ছে, আধা ঘন্টা বিরতি নিচ্ছে। প্রীতম আর প্রেরণা হালকা ভিজে পৌঁছিয়েছে শান্তিনীরে। প্রীতমের হাতে কিছু মিষ্টির প্যাকেট। প্রথম মাসের বেতন পেয়ে মিষ্টি এনেছে। এনেই সরাসরি শাশুড়ির হাতে দিয়েছে। অন্দরে ঢুকতেই ঋতুর মুখোমুখি হলো প্রেরণা। প্রেরণা নিচু গলায় সালাম দিয়ে চুপচাপ এগিয়ে গেল। ঋতুর মুখটা থমথমে। ইদানিং এই মেয়েটিকে দেখলে তার কেমন যেন অস্বস্তি হয়। কথা দিয়ে খুব কুপকাত করে মানুষকে। ওই তো 2 দিন আগের একটা ঘটনা। প্রেরণা আর ইনু শান্তিনীরে এসেছিল প্রথমিকে দেখতে। ঋতু ইনুর হাতে একটা দাগ দেখতে পেয়ে বলে ওঠে, এটা কিসের দাগিনু? তেল পড়েছিল, গরম তেল। কেন? তোর ননদ খুব কাজ করায় নাকি? এত বেশি কাজ করতে হবে না, অল্প অল্প করিস। ঋতু সেদিন এই কথাটা বলেছিল মন খোলাভাবে। সে তো আর পাশের বাড়ির কুচুটে কাকিমা নয়, মজা করেই বলেছিল। কিন্তু ওই অহংকারী প্রেরণা মাইন্ড করে বসে থাকে, সাথে ঠোঁট নেড়ে জবাব দিয়েছে, ঘরের কাজ করাটা তো দোষের কিছু না আন্টি, আপনিও করেন আমিও করি। ইনু কাজ করবে, ওর হাত পুড়বে, স্বাভাবিক। শুধু দেখবেন ওর বর ওকে ঠিক সময় ব্যান্ডেজ করে দেয় কিনা। কথাগুলো প্রেরণাও হাসতে হাসতে বলেছিল। এই মেয়েটির কণ্ঠ ঠান্ডা হলেও কথাই খুব ধার। ঋতু ভীষণ অপমানিত হয়েছে সেদিন মনে মনে। তারপর প্রেরণা তাকে জ্ঞান দিয়েও গিয়েছিল। প্রণমীকেও টুকটাক করে যোগ্যতা অনুযায়ী কাজ শেখাবেন আন্টি, আমি ওভাবে পারিনি শেখাতে। ঋতু দীর্ঘশ্বাস ফেলে প্রথমে কত পছন্দ করত প্রেরণা মেয়েটাকে। ধীরে ধীরে বিরক্তি এসে যাচ্ছে তার কাঠিন্যতায়। একটা কথা বলে পারা যায় না। কথার পিঠে কথা রেডি রাখে এই মেয়ে। তবে নিজের মেজ ছেলের বউ প্রণমী ভীষণ মনের মতো ঋতুর। প্রথমে তো সে ভেবেছিল কেমন না কেমন হয়, তবে এখন বুঝছে তার ছেলের পছন্দ একেবারে ফার্স্ট ক্লাস। কি শান্ত আর সভ্য মেয়ে, ভীষণ মিষ্টি। বাচ্চা আর কি চাই? ওই প্রেরণার মতো প্রণবী হলে অমন বউ নিয়ে ঋতু সংসার করতো কিভাবে কে জানে। রোজ ঝগড়া লাগতো, ঠান্ডা ঝগড়া। ভাগ্যিস প্রণবী প্রেরণার মতো খুঁতখুঁতে অহংকারী আর না কিছু নয়।
উজ্জ্বল আর নিজাম মাহমুদের সাথে পরিচয় করিয়ে দিয়ে ইনু স্বামী আর ননদকে নিয়ে দোতলায় উঠল। ব্যস্ত গলায় বলল, প্রীতমের জামা কাপড় তো এখানে আছে, তোমাকে কি পরতে দেই বলো তো আপু? ইসি আপুর শাড়ি দেবো? দাও, সুতি দেখে দিও। আচ্ছা, আর শোনো, তুমি ইসি আপুর ঘরে চেঞ্জ করবে। তোমার স্বর্ণের দুলা চুরি কগাছা এনেছি, ও ঘরের বিছানায় রাখা, পরে নিও। এটা একটা অনুষ্ঠানের মতো তো, একটু সাজো কেমন? প্রেরণা হেসে ভাইয়ের বউয়ের গাল টেনে দিল। ইদানিং খুব গোছালো আর সংসারী হয়েছে ইনু, সব ব্যাপারে খেয়াল থাকে। ঘরে ঢুকে প্রীতমকে ওর শুকনো জামা কাপড় বের করে দিয়ে ইনু তাড়াহুড়ো ভঙ্গিতে বেরিয়ে যেতে চাইলে প্রীতম ওকে ডাকলো। ইনু, ঘুরে দাঁড়াই ইনু। প্রীতম ওর ওয়ালেট বের করে ইনুর হাতে দিয়ে বলল, আজ স্যালারি পেয়েছি, এখানে আলাদা 10,000 টাকা আছে, ওটা নিয়ে তোমার পার্সে রেখে ওয়ালেটটা তুলে রাখো তো। চশমার কাঁচ পরিষ্কার করতে করতে প্রীতম গা ছাড়া ভঙ্গিতে বলল। ইনু অবাক হয়ে টাকাগুলো বের করে বলল, আমাকে দিচ্ছ? কিন্তু আমাকে তো হাত খরচটা দিলেই 1 তারিখ। শার্টটা পাল্টে নিয়ে একটা সুন্দর পাঞ্জাবি গায়ে চাপাই প্রীতম। চাকরি পাওয়ার পর থেকে প্রীতম কেমন বদলে গিয়েছে। আগে যেমন ছিল মোটেও তেমন নেই, যদিও আগে থেকেই বুঝতার ছিল প্রীতম, কিন্তু এখন আচরণ গুরু গম্ভীর, দাদানদের মতো ভারী কি আচরণ। অবশ্য অফিসের যে পোস্ট তাকে সামলাতে হয় এটা স্বাভাবিক। প্রীতম পাঞ্জাবির বোতাম লাগিয়ে এক পলক ইনুকে দেখে বলল, এটা আপনার বেসিক হাত খরচ না, বেহুদা খরচের জন্য দেওয়া হলো। ইনু অবাক বিস্ময়ে হাতের টাকাগুলো দেখছে। এটা সত্যি ইনু বড় বাড়ির মেয়ে, অনেক খরচে ছিল। বিয়ের পর তো বাড়তি শপিং পুরোপুরি বাদ দিয়েছে। এটা নিয়ে ইনু কখনো আফসোস করেনি। বাড়তি খরচের টাকা পাপা মাম্মা দিতে চাইলেও সে নেয়নি। টাকাগুলো মুঠির মধ্যে খামচে ধরে ইনু চোখ তুলল, বরের দিকে তাকিয়ে অস্ফুটে বলল, তুমি আমার অভ্যাস খারাপ করে দিও না, বহু কষ্টে মিতব্যয়িতা শিখেছি। হাসলো প্রীতম। ইনুর হাত ধরে ওকে বুকে টেনে নিয়ে কপালে চুমু খেয়ে বলল, আমিও তো নতুন নতুন বইয়ের শখ আহ্লাদ পূরণ করতে শিখছি। প্রণবীর হাতটা শক্ত করে ধরে সিঁড়ি বেয়ে নামছে ইরফান। আড়ষ্টতায় গুটিয়ে যাচ্ছে প্রণবী। এতবার করে হাতটা ছাড়তে বলছে, ওই লোকটাকে ছাড়ছেই না। সিঁড়িতে শব্দ পেয়ে ড্রয়িং রুমের সবাই দৃষ্টি দিয়ে ওদের দেখালো, তাকালো ওদের হাতের দিকেও। পরপর চোখ নামিয়ে নেয় সবাই। প্রণবী এবার ফিস ফিসিয়ে অনুরোধ করে, নামছি তো, আপনি হাতটা ছাড়েন, রুমের মধ্যে বসে ধরবেন, বড়রা আছে ওখানে। ইরফান তেরচা নজরে ওকে দেখে বলল, বড়দের সাথে বউয়ের হাত ধরার কি সম্পর্ক? দেখেন, আপনার লজ্জা না লাগতে পারে। অতি আদরের সহিত হাতটা ধরে নামলো দুজন। প্রণবী গুটিয়ে আছে, কে না কে আছে এখানে আল্লাহই জানে। ইরফান সেই শুরুতে উজ্জ্বল আর নিজামের সাথে প্রণবীর পরিচয় দিল। ও আমার বউ প্রণবী আহসান। উজ্জ্বল হেসে ফেলল। জলজলে দৃষ্টিতে ইরফান প্রণবীকে দেখে বলল, ও তাই নাকি? আমরা তো জানতামই না। ও তোমার বউ প্রণামী আহসান, এবং প্রণামী ও তোমার স্বামী ইরফান মির্জা, রাইট? দারুণ লজ্জা পেয়ে প্রণবী হাসল। ইরফান তবুও হাতটা ছাড়ল না ওর। খুব সুন্দর করে প্রণবীকে বসিয়ে উজ্জ্বল আর নিজাম মাহমুদের পরিচয়টাও দিল। প্রণবীর জড়তা ততক্ষণে কেটে গিয়েছে। হেসে হেসে নিজামের কিছু প্রশ্নের জবাব দিয়েছে। ততক্ষণে প্রণবী ধীরে ধীরে টের পেয়েছে আসলেই তার এখানে প্রয়োজন ছিল। সে তো এই বাড়ির বউ, সে কেন সহজ থাকবে না? ঘরোয়া আলোচনা চলছে, আপাতত শরবত হাতে নিয়ে কথাবার্তা বলছে সবাই। ইহানকে কোথাও দেখতে না পেয়ে শামিন হাঁক ছাড়ল দোতলায়। ইনশিরাহকেও পাঠানো হয়েছে সেহাকে নিয়ে আসার জন্য। ইনশিরাহর পিছু পিছু ধীর পায়ে নামছে সেহা। মাথায় তুলছে ওড়নার অর্ধেকটা। সহজ স্বাভাবিক অঙ্গভঙ্গি তার। ইনশিরাহ একবার পিছু ফিরে ওর পা মাথা দেখে বলল, ঘাবড়াচ্ছিস নাকি? দুপাশে মাথা নাড়ে সেহা, মুখে বলে, আমার আরো মজা লাগছে। মজা কেন? ড্রয়িং রুম ভর্তি শুধু আমাদের বাড়ির লোক, ওনারা দুজন, তাই
হাঁপ ছাড়ল ইনশিরাহ। পরিবার আসলেই খুব গুরুত্বপূর্ণ কিছু। মঈনকে খুব কাছ থেকে দেখেছে বিধায় ইনশিরাহ ওর কষ্টটা উপলব্ধি করে। সেহার কপালেও এতিম জুটবে। অবশ্য এটার একটা পজিটিভ দিক সবসময় ভাবে ইনশিরাহ। তাদের সব ভাই বোনের পার্টনাররা একটা চমৎকার পরিবার পাবে, যাতে করে তাদের মা বাবা না থাকার দুঃখ কিছুটা হলেও কমবে। স্বামী নিয়াসার মির্জা সবসময় একটা কথা শিখিয়েছে এবারের বাচ্চাদের, তোমাদের যা আছে সবসময় একটু করে অন্যদের দেবে, যাদের যে জিনিসটা নেই। ইনশিরাহরা 5 ভাই বোন ভুল ত্রুটির সমন্বয়ে তৈরি কিছু সাধারণ যোগ্যতার মানুষ। ওদের কিছুই নেই, আছে একটা অমায়িক পরিবার, তাই সেটাই হয়তো অন্যদের মাঝে ভাগ করে দিতে হচ্ছে। সেহা নামতেই ইরফান উঠে এগিয়ে এসে সেহাকে নিয়ে উজ্জ্বলের মুখোমুখি সোফাতে বসায়। ভাই হিসেবে হাবভাব সহজ স্বাভাবিক তার। সেহা এক পলক ওকে দেখে অস্ফুটে জানতে চেয়েছে, রেগে আছো? প্রাণোচ্ছল একটা হাসি দিয়ে ইরফান দুপাশে মাথা নেড়ে বলল, আমার বোনদের মধ্যে তুই সবচেয়ে সুন্দর বর পেতে চলছিস সেহু, অভিনন্দন। সেহা হাসলো, দুষ্টুমি করে বলল, এসব কথা আপু আর ইনুর সামনে বলো না। সেহা বসতেই উজ্জ্বল চোখ তুলল। লোকটা যেন চোখ দিয়েই হাসলো, চোখ দিয়েই জানতে চাইল সেহার অবস্থা। ভদ্রভাবে হেসে মাথা নিচু করে নেয় সেহা। ঘরের চার্জ থেকে ফোনটা নিতে ঢুকেছিল ইহান। নিচতলা থেকে শামিন ডেকেছে তা শুনছে সে। তাড়াহুড়ো ভঙ্গিতে ঘর থেকে বেরুতেই পা থামলো তার। ঘুরে তাকালো ইনুর ঘরের দিকে। ঘরের দরজা হাট করে খোলা, ভেতরে কেউ নেই, তবে ইসির ঘরের দরজা ভেজানো। ইহান ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজায় নক করলো। ইসি? শাড়ির আঁচল টেনে সবেমাত্র চুলে হাত দিয়েছে প্রেরণা খোপা বাঁধবে বলে। ইহানের ডাক শুনেই মুখটা থমথমে হলো তার। সংকোচ গুটিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকলো, জবাব দিল না। ইহান আবারও ডেকে উঠল। ইসি, প্রেরণা নিচে এসেছে? চমকে উঠে একটা বড় শ্বাস ফেললো প্রেরণা। নেমে সেই দাঁতে দাঁত চাপলো। এটা কেমন কথা? প্রেরণাকে দিয়ে এই লোকের কি আর কতটা অবুঝ হবে এই এত বড় লোকটা? ইসির কাছে প্রেরণার কথা জানতে চাই কোন আক্কেলে? প্রেরণা তার কে? দৃঢ় পায়ে হেঁটে প্রেরণা এসে আচমকা দরজা খুলে দিতেই ইহান চমকে উঠল। প্রেরণা কঠিন মুখে উকি মেরে বাইরেটা ভালো করে দেখে নিয়ে কড়া গলায় বলল, কেন? প্রেরণাকে দিয়ে আপনার কি? ইহান কিছু বলছে না। প্রেরণা বলে, জানতে চাইবেন প্রীতম এসেছে কিনা? প্রেরণাকে দিয়ে কি আপনার? 1 মিনিটের জন্য ভরকে গিয়েছে ইহান। পরপর নিজেকে সামলে নিয়ে ধীরে ধীরে জবাব দিল, আসলে 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 কি? শুদ্ধ বারবার আপনার কথা বলছে তাই। শুদ্ধ বলেছে? জি। মৃদু শ্বাস ফেলে প্রেরণা বলে, শুদ্ধ আর কি কি বলেছে? শুদ্ধ কি বলেছে? ইহান সামনে দাঁড়ানো ছোটখাটো দেখতে কঠিন মহিলার পা মাথা দেখে নিল ওই চোখ, ওই নীল চোখ, কানে সুন্দর দুটি স্বর্ণের দুল, শরীরে একটা গোলাপি রঙের সুতি শাড়ি, গলায় একটা স্বর্ণের চিকন চেইন, হাতে কগাছা চিকন ছুরি। প্রেরণা হাঁসফাঁস করছে অমন দৃষ্টি দেখে। ইহানোর অস্বস্তি আরেকটু বাড়িয়ে দিয়েই গমগমের স্বরে বলল, শুদ্ধ বলেছে? শুদ্ধ বলেছ? বলুন কি বলেছে? শুদ্ধ বলেছে আপনাকে সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। দাঁড়ালো না ইহান। দ্রুত পায়ে হেঁটে পাঞ্জাবির হাতা গুটিয়ে নিতে নিতে সিঁড়ির দিকে গেল। তার ঠোঁটে লেপ্টে আছে দুষ্টুমির হাসি। প্রেরণা দাঁতে দাঁত চেপে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ইহানের পিছু পিছু নামলো। এই মাত্র এক ঝলকে যা দেখলো সে, যা শুনলো সে, হঠাৎ করে এই অল্প সময়ের ঘটনাটা তার কাছে অস্বাভাবিক ঠেকলো। সে এসেছিল ঘরে ফোনটা রাখতে। এইমাত্র ঘর থেকেই কথোপকথন শুনলো ইহান প্রেরণার। কোনো নড়চড় করে না ঋতু। এটা তার বড় ছেলে ইহান? ওই গম্ভীর ইহান এমন হালকা কথা বলছে, তাও একটা বিবাহিত মহিলার সাথে? বিশ্বাস হচ্ছে না ঋতুর। তার কান ভুল শোনেনি তো? অল্প কিছু স্ন্যাক্সের পরে নিজাম মাহমুদ কথা এগোলেন। সেহা মাথা নিচু করে বসে আছে গায়ে, আর উজ্জ্বল। এই ব্যাপারে আমরা বড়রা এত কথা বলেছি যে আমাদের আর কিছুই বলার নেই। বিষয়টা এখন তোমাদের দাদু ভাইয়েরা। আমরা তোমাদের দুজনকে একে অপরের জন্য ভীষণ পছন্দ করেছি। এখন আংটি বদলের আগে যদি তোমরা দুজন দুজনের সাথে কথা বলতে চাও বলো।
সেহা আর উজ্জ্বল তড়িৎ একে অপরের মুখের দিকে তাকায়, ঘুরে তাকায় বড়দের মুখের দিকে। সবাই মিটিমিটি হাসছে, চোখে মুখে সম্মতি। নিজাম মাহমুদ উঠে দাঁড়িয়ে ইহানের দিকে এক পলক তাকাতেই ইহান তৎপর হলো, বলল, শেহু ওনাকে নিয়ে পুল সাইডে যা। নিজাম মাহমুদ ফুরফুরে মেজাজের মানুষ, বললেন, ওহো, ওরা একা যাবে না, আমরা ছোটরাও যাব, চলো সবাই। নিজামের পীড়াপিড়িতে সেহা উজ্জ্বলের পিছু পিছু দোতলায় উঠল। ইনু, প্রীতম, ইরফান, প্রণমী, ইহান, ইনশিরাহ এবং প্রেরণাকেও ছাড়লেন না তিনি। ভদ্রতা দেখিয়ে প্রেরণা গেল। বৃষ্টিতে পুল সাইডের বেঞ্চি মেঝে ভিজে আছে, হেল্পিং হ্যান্ড এসে সব মুছে দিয়ে যায়। উজ্জ্বল আর শেখা বসেছে পুল সাইডের সর্বদক্ষিণের একটা বেঞ্চিতে, একটা নিরিবিলি জায়গা দেখে। ইনু, প্রীতম, ইরফান, প্রণমী জোড়ায় জোড়ায় বিভিন্ন জায়গায় বসে গল্প করছে। নিজাম মাহমুদ দরজার কাছে একটা বেঞ্চি দেখে হেসে হেসে বললেন, ওদের দুজনকে এখন ওদের মতো ছেড়ে দেই। এসো দাদু ভাইয়েরা, আমরা এখানে বসে গল্প করি। নিজামের মুখোমুখি একটা চেয়ারে বসলো ইহান, তার পাশেই ইনশিরাহ। প্রেরণা একটু দূরে দাঁড়িয়েছে, শুদ্ধ ইহানের ফোনে ভিডিও গেম খেলছে খানিকটা দূরে বসেই। হঠাৎ করেই নিজাম মাহমুদ ইহানকে প্রশ্ন ছুড়লেন, এই দাদু ভাই, ছোটরা সবাই বিয়ে করে নিচ্ছে, তোমার খবর কি? নিজাম মাহমুদ স্বভাবে খুবই ফুর্তিবাজ এক প্রৌঢ়, খুব অপরিচিত লোককেও কথায় কথায় খুব টানতে পারে। প্রেরণা বৃদ্ধকে পছন্দ করলো, তাই এখানে বসে বসে তার কথা শুনছে। নিচে রাগি রাগি চোখে ঋতু আন্টির সামনে ঘুরঘুর করার থেকে এই জায়গাটা ভালো। ইনু, প্রীতম, ইরফান, প্রণমী, সেহা, উজ্জ্বলকে দেখছে সে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে। হঠাৎ করেই আবার দৃষ্টি নামায় সে। বদনজর বলতে একটা ব্যাপার আছে, ওদের কখনো বদনজর লাগাতে ইচ্ছুক নয় প্রেরণা মনের ভুলেও। নিজামের ওই প্রশ্নটিতে ইহান নিশ্চুপ হাসল। নিজাম মাহমুদ নাছর বান্দা বললেন, হাসলে হবে না, বলো সমস্যা কোথায়? বিয়ের নামই নিচ্ছ না, পলিটিক্স দাবিয়ে বেড়ালে হবে? যত বড় নেতা হও না কেন, একজন উত্তরসূরি তো লাগবে। প্রেরণা না চাইতেও তাকায় ইহানের দিকে। নিজামের এই কথাটায় সাথে সাথে ইহানও তাকিয়েছে, চোখ মুখ স্বাভাবিক ইহানের। নিজাম মাহমুদের প্রশ্নের জবাবে বলল, বিয়ে করে তো ইচ্ছে আছে। তাহলে সমস্যা কোথায়? মেয়ে পছন্দ হয় না? ইহান প্রেরণার চোখে চোখ রেখেই বলল, মেয়েও পছন্দ করা আছে। প্রেরণা কপাল কুঁচকে ফেলল, দৃষ্টি নামিয়ে নিয়ে বসে রইল। নিজাম মাহমুদ উৎসুক হয়ে জানতে চায়, তাহলে সমস্যা কোথায়? মেয়ে তোমাকে পছন্দ করছে না? না। সে কি? ইউ আর দ্য মোস্ট এলিজিবল ব্যাচেলর ইন টাউন। মেয়ের তো ভারী দুঃসাহস। প্রেরণা অসহ্য হয়ে উঠছে। ইহানও নিষ্প্রীভ মুখের দিকে দৃষ্টি স্থির রেখে নিজামকে বলল, দুঃসাহসী নয় দাদু, খুব বোকা জানেন। বোকা না, মাথা মোটা। নিজাম মাহমুদ হাসেন। ইহান চোখ নামায় না প্রেরণার থেকে। প্রেরণা চোখ মুখ কঠিন করে বসে আছে। দেখতে কেমন? ছবি দেখানো যাবে? নিজামের কথায় ইহান মাথা নেড়ে বলল, ছবি নেই আমার কাছে, দেখতে ঠিকঠাক। শুধু ঠিকঠাক? নাক নাকের জায়গায়, চোখ চোখের জায়গায়, সবই আর 5টা মানুষের মতো। তবে কি দেখে প্রেমে পড়লে? চেয়ারে পিঠটা ভালো করে এলিয়ে দিয়ে ইহান বলল, এই ব্যাখ্যা আমি খুঁজতে খুঁজতে হয়রান। আমি বুঝতে হয়রান আমি ঠিক কি দেখে প্রেমে পড়েছি দাদু, কোনটা বলবো? দৃষ্টি প্রেরণার মুখে স্থির রেখে ইহান বলতে থাকে, তার ক্লান্তি মাখা মুখ, তার শান্ত ধৈর্য শিলামূর্তি, তার রাগে ফেটে পড়া, তার চ্যাটাং চ্যাটাং করে কথা বলা, তার জ্ঞান বিলানো, তার মুরব্বী ভাব ধরা, কখনো ফুঁপিয়ে কেঁদে দেয়া, তার শাড়ির আঁচলে কপালের ঘাম মোছা, মাঝ রাস্তায় হাঁটার সময় হোঁচট খেয়ে স্লিপারের ফিতা ছিঁড়ে গেলে সেটা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুঃখ বিলাস করা, তার কোমরের কাছে দুলতে থাকা বেনি, তার ছোট মোটো ধমক, তার বেশি বোঝার বাতিক, একটা শক্ত আবরণে আবৃত তার নরম মনটা। আই এম কনফিউজড দাদু যে এক্স্যাক্টলি কি দেখে আমি প্রেমে পড়েছি। শুধু জানি যখন যখন দেখেছি তখনই প্রেমে পড়েছি। দৃষ্টি হাতের নখে নিবদ্ধ শেহার, তার খুব পাশেই ওই লোকটা নতুন, তবে নাকি লোকটা শেহার বলছে সবাই। শেহার দৃষ্টিতে আচরণে কোনো সংকোচ নেই, তবে ভেতরে ভেতরে শেহা নার্ভাস। হাতের অনামিকা এখন তার ফাঁকা,
খানিক বাদে এখানে জায়গা নেবে একটি দামি ধাতুর আংটি। মালিকও ওই লোকটা। ক্রমশ সেই মালিকানা ছড়িয়ে পড়বে সেহার সবটুকুতে। সেহা নিজে মনে মনে নিজেকে পছন্দ করছে। সেহা খুব তো বড় বড় কথা বলছিস সকলকে। তুই প্রস্তুত তো আসলেই? এ কিন্তু ছেলে খেলা নয়। লোকটা তোর হবে, তুই লোকটার হবি। লোকটার অসম্মান করবি না তো? তুই সিরিয়াস তো? উজ্জ্বল আর চোখে সেহাকে এক পলক দেখে দৃষ্টি ঘুরিয়ে নেয়। ধিমি আওয়াজে বলে, আমাদের সম্ভবত কথা বলতে এখানে বসিয়েছে। সংকোচ সরিয়ে হাসে সেহা, বলে, এবং আমাদের কোনো কথা নেই। এবার উজ্জ্বল হাসলো, বলল, একটা পার্সোনাল প্রশ্ন করবো আপনাকে। করুন। তার আগে তুমি বলুন, আমি আপনার থেকে ছোট, আপনি শুনতে অদ্ভুত লাগে। ও হ্যাঁ, আসলে একটা প্রশ্ন আমার প্রথম থেকেই মাথায় ঘুরছে। কি? তুমি যথেষ্ট স্ট্রং একটি মেয়ে, আই গেস। এভাবে হুট করে অ্যারেঞ্জ ম্যারেজে রাজি হয়েছ, এটা খুব অবাক করার বিষয় বর্তমান প্রেক্ষাপটে। কেন? স্ট্রং হলেই বুঝি বাবার পছন্দের দাম দিতে নেই? স্ট্রং হলেই বিয়ে নিয়ে দোনামোনা করতে হয়? উজ্জ্বল চমকে উঠল, বলল, শুধুই বাবার পছন্দ, একটুও তোমার নয়? সেহা এবার সংকোচে হাঁসফাঁস করে উঠল। চোখ তুলে একটিবার তাকাই না লোকটার দিকে। এভাবে কেউ সরাসরি প্রশ্ন করে? উজ্জ্বল তাকিয়ে আছে উত্তরের অপেক্ষায়। এত বাধ্য মেয়ে তার প্রয়োজন নেই যে উজ্জ্বলকে শুধুমাত্র বাবার পছন্দে বিয়ে করবে। দুটো সাক্ষাৎ যথেষ্ট নয় একজনকে পছন্দ করার জন্যে। উজ্জ্বল জানে তবুও সামান্য পজিটিভ ফিলিংস কি হয়নি মেয়েটার জন্যে? লোকটাকে অপেক্ষা করাই না সেহা, বলে উঠল, বাবার পছন্দই হচ্ছে সবকিছু। উজ্জ্বল চুপ করে আছে। মুখটা হঠাৎ গম্ভীর হতেই সেহা দ্বিতীয়বারের মতো বলে ওঠে, তবে ছোটবেলা থেকে বাবা আর আমার পছন্দের বেশ মিল আছে। নিচ থেকে ডাক পড়ে প্রীতমের। তাকে তার শ্বশুর ডেকে পাঠিয়েছে গল্প করবে বলে। ইনুকে একা ফেলে প্রীতম নিচে চলে গিয়েছে। এসে গিয়ে ইনুর পাশে দাঁড়ালো। সেহা আর উজ্জ্বলকে দেখিয়ে বলল, খুব মানাবে তাই না রে? ভীষণ সুন্দর মানাবে। প্রেরণা নিজাম আর ইহানের কথোপকথন নিতে পারছিল না আর, তাই সে উঠল। নিজাম বাধা দিয়ে বলল, হোয়াট হ্যাপেন বিউটিফুল লেডি? তোমার সাথে তো আলাপই হলো না, এর আগেই উঠছো? সামান্য হাসলো প্রেরণা। মুরব্বি হাত নেড়ে বসতে বলছে, তাই আবারও বলল। ইহান আর চোখে ওকে দেখে দৃষ্টি ফিরিয়ে গম্ভীর হয়ে উঠল। বলেই হেসে ওঠেন নিজাম মাহমুদ, তোমাকে ইমিডিয়েটলি বিয়ে করিয়ে দেওয়া উচিত। এত বড় পুরুষ মানুষ এখনো দেবদাস হয়ে ঘুরছো। যে বোঝে না তাকে বাদ দাও, নতুন একটা ধরিয়ে দেব। উজ্জ্বলের জন্য একটা বিশাল পাত্রী লিস্ট করেছিলাম আমি, সেগুলো উপহারস্বরূপ ভবিষ্যৎ সাংসদ ইহান তাজওয়ার মির্জাকে দেব আমি। হাসে ইহানও, তবে খানিক বাদেই প্রেরণার দিকে দৃষ্টি দিয়ে কিছুটা আত্মবিশ্বাসের সুরে বলে, আই ক্যান ফিল ছলনা করছে আমার সাথে আর নিজের সাথেও। তরাক করে এবার লাফিয়ে ওঠে দাঁড়াই প্রেরণা। মেজাজ দেখাতে না পেরে আইঢাই করছে। শুধু বুঝলো তার এখান থেকে যাওয়া উচিত। অদূরে বসে থাকা শুদ্ধ হাতে ফোন নিয়ে গেম খেলতে খেলতে ধিক ধিক করে হাসছে। বিগ্রানা মেজাজ নিয়ে প্রেরণা বলে উঠল, শুদ্ধ ওটা কার ফোন? ইহান আঙ্কেলের। বলেই শুদ্ধ আবারও হেসে কুটি কুটি হচ্ছে গেমস খেলতে খেলতে। প্রেরণা লম্বা শ্বাস ফেলল। ওই লোকটা ছেলেটাকে বিগড়ে দিচ্ছে, লাই দিচ্ছে, নষ্ট করছে। তপ্ত মেজাজ নিয়ে আবারও বলে উঠল প্রেরণা, যার ফোন তাকে দাও। আর তুমি এভাবে হাসছো কেন? ইহান অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, মানে একটা বাচ্চা কিভাবে হাসবে? ডান হাত দিয়ে বাম হাতের আঙ্গুল কচলাচ্ছে প্রেরণা। ও নিজেও জানে না ও এমন কেন করছে। শুধু জানে সে চাইছে না শুদ্ধকে ইহানের স্নেহ তলে রাখতে। বিপদ হবে ছোট ছেলেটার। তবে রাগটা ইহানের ওপর চেপেছে, ঝাড়ছে শুদ্ধকে। ইহানের সামনেই শুদ্ধকে আবারও ধমকালো, শুদ্ধ, হোয়াট আই সে? শুদ্ধ হাসছে ফোন নিয়ে। প্রেরণা এগিয়ে যায়। না, অনেকটা দেরি করে ফেলেছে সে। ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে। আর না, ইহান তরাক করে লাফিয়ে উঠে দাঁড়ায় প্রেরণার অমন পদক্ষেপে। ভদ্রমহিলা এখন শুদ্ধকে মারবে নাকি? খুব হতাশ হবে ইহান। তবে মাম্মাকে এগোনো দেখে শুদ্ধ উঠে দাঁড়িয়ে ছোটাছুটি শুরু করে দেয়, যেন ওটা একটা খেলা। প্রেরণা রেগে মেগে ছুটছে, চেঁচাচ্ছে, শুদ্ধ যার ফোন তাকে দাও বলছি। শুদ্ধ এভাবে ছুটো না, জায়গাটা পিচ্ছিল। শুদ্ধ পড়ে যাবে, শুদ্ধ পুলে পড়ে ভিজে যাবে এই অবেলায়। শুদ্ধ থামতে বলছে।
ঝপাং করে একটা শব্দ হতেই ইরফান ঘুরে তাকালো। ইহান তাকিয়ে আছে থম মেরে, শুদ্ধ দাঁড়িয়ে চোখ দুটো বড় বড় করে রেখেছে। ঠিক তখনই ইনু চেঁচিয়ে উঠল, আরে আপু সাঁতার জানে না তো, কেউ নামো। পুলটা ওই পাশে গভীর, যে পাশে প্রেরণা পড়েছে। হাত তুলে হাবুডুবু খাচ্ছে শুধু। শুদ্ধ হাত থেকে ইহানের ফোনটা নিচে ফেলে দিল, চেঁচিয়ে উঠল মাম্মা বলে। সেকেন্ডের মাথায় বিশাল কাণ্ড ঘটে গেল। ইহান নামলো পুলে। উজ্জ্বলের পাশ থেকে ছুটে এসে সেহা নামলো পুলে, আর নামলো ইসিও। প্রণমী আতঙ্কে খামচে ধরেছে ইহানের হাত, অস্থির হয়ে বলছে, পেরেছে আপু, পেরেছে। আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি যান, ভাইয়া তো এখানে নেই। আপু সাঁতার জানে না। তুমি আমার হাত খামচে ধরে রাখলে কিভাবে? প্রণবী হাত ছাড়তেই ইরফান উল্টো আয়েশ করে বসে দৃষ্টি দিয়ে রাখলো পুলে। ইহান পাজা কোলা করে প্রেরণাকে তুলল, ওকে সাহায্য করলো সেহা। পানি যথেষ্ট খেয়েছে প্রেরণা, তার শ্বাস বন্ধ হয়ে আসছে। প্রেরণা সাঁতার জানে না, এই তথ্যটি দেরিতে দিয়েছে ইনু, নয়তো এতটা ভুগত না সে। প্রণবী কেঁদে দিয়ে ইরফানকে ঠেলে ঠেলে বলল, কি হলো, যাচ্ছেন না? আপুকে ওঠান। দাদানের দিকে শান্ত দৃষ্টি দিয়ে রেখেছে ইরফান। দেখছে দাদানের উদ্বিগ্নতা, দেখছে শান্ত গম্ভীর মানুষটার ছটফটানি চাপিয়ে রাখার প্রয়াস। হাঁপ ছেড়ে প্রণমীকে জবাব দেয় ইরফান, আমার যেতে হবে না, ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নাই। ওখানে কেউ আছে আপুর জন্য। শাড়ির আঁচলটা অগোছালো হয়ে আছে। ইহান ব্যস্ত হাতে ওকে জড়িয়ে দিল আঁচড়ে। সেহা গাল চাপড়ে যাচ্ছে। এই আপু, আপু। আচমকা বড় করে শ্বাস ফেললো প্রেরণা, তবে ঠিক হতে পারল না। তার সময়ের প্রয়োজন। চোখের সামনে সবকিছু হলদেটে লাগছে, চোখ ব্যথা করছে, মনে হচ্ছে পানি চোখেও ঢুকেছে। হলদেটে আভায় দেখলো খুব কাছ থেকে একটা শক্ত চোয়াল, উদ্বিগ্নতায় ঠাসা। তাকে ডাকছে হয়তো। কানেও কি লিটার লিটার পানি ঢুকেছে? ঠিকভাবে শুনছে না কেন প্রেরণা? প্রেরণা বুঝতে পারলো তার স্থান এখন কারো বাহুতেই। সেভ করার নামে প্রেরণাকে খুঁজে দিল লোকটা। ওই লোকটা, ওই অবুঝ লোকটা প্রেরণার জাত মান সব মিশিয়ে দিল। হতাশ প্রেরণা, খুব হতাশ। ইহান তাজওয়ার মির্জা প্রেরণাকে ঠিক যেভাবে ধরেছে, যা যা করছে, উত্তেজিত হয়ে সাধারণ চোখগুলোতে অস্বাভাবিক লাগছে। শুধু ইরফান একাই বসে আছে নির্লিপ্ত আর নির্বিকার ভঙ্গিতে। সে দাদানের ছটফটানি দেখছে চেয়ে চেয়ে। ইসিও পানিতে নেমেছিল হিতাহিত জ্ঞান হারিয়ে। উঠে পেটে হাত দিয়ে কাঁপতে কাঁপতে ইনুর পাশে গিয়ে দাঁড়ায়। ইসি ইনু অবাক চোখে বড় দাদানকে দেখে। তারা তো আর যাই হোক অবুঝ নয়। পরপর দুই বোনের দিকে তাকায়। ইসি হিসেব কষে ফেলেছে, তার মনে পড়েছে আলোর কথা। আলো একদিন কথায় কথায় ইসিকে বলেছিল, জানিস ইহানের একটি মেয়ে মনে ধরেছে, মেয়েটির নীল চোখ। একটা নীল চোখের বউ হলে মন্দ হয় না বল? ইনুর মুখটা ফ্যাকাশে ফ্যাকাশে, ইসুর মুখটাও অস্ফুট। সে ইনুকে বলে উঠল, আমি যা ভাবছি তুইও কি সেটাই ভাবছিস ইনু? ইনু ঢোক গিলে উপর নিচে মাথা ঝাঁকায়। দুই বোন একই সাথে ঘুরে ইরফানের দিকে তাকায়। ইরফান যেন ওদের দিকেই তাকিয়েছিল। চোখাচোখি হতেই ইরফান হাসল, দুর্বোধ্য হাসি। ইনু বারবার ঢোক গিলছে, বিড়বিড় করে বলছে, গালি যা দিয়েছি সব আপুকেই দিয়েছি। ইনু ছুটতে ছুটতে নিচে গেল প্রীতমকে ডাকতে। ইহান সরাই না প্রেরণাকে, হুঁশ খুইয়ে বসে আছে। শুদ্ধ গিয়ে মাম্মাকে ধরে কেঁদে দিতেই বলিষ্ঠ এক হাতে ওকেও আগলে নিল ইহান। ঠিক সেই সময় ঋতু এলো ওখানে, হাতে ওর চায়ের কাপ। নিজাম মাহমুদের জন্যে এনেছিল। পুল সাইডে জটলা দেখে এগিয়ে যেতেই ধাক্কার মতো খেলো ঋতু। হতবাক হয়ে বড় ছেলেকে আর ওর সাথে লেগে থাকা ওই মেয়েটাকে দেখছে, এবং আশ্চর্যের বিষয় তার ছেলে তাকে দেখেও সংযত হচ্ছে না। যেন ওই মেয়েটা তার অধিকারের কেউ, পরনারী নয়। এতটা বোধ বুদ্ধিহীন কবে থেকে হলো তার এত বড় ছেলে? ইসি বিপদ বোঝে। মেজো মাকে দেখতে পেয়েই ছুটে গিয়ে দাদানের থেকে সরিয়ে প্রেরণাকে নিজে শক্ত করে ধরল। এইবার ইহানের হুঁশ ফিরল, সংকোচে পিছিয়ে গেল, টান টান হয়ে দাঁড়িয়ে রইল ভেজা শরীরটা নিয়ে। সেহা আর ইসি মিলে উঁচু করে বসিয়ে দিতেই প্রেরণা বড় বড় শ্বাস ফেলতে পারল। নিচতলা থেকে ইনুর চিৎকার চেঁচামেচিতে ছুটে এসেছে সবাই। প্রেরণাকে ধরে বসে আছে ইনসি রাহ। শ্বাস চলছে দ্রুত গতিতে।
প্রেরণার। প্রীতম ছুটে গিয়ে হাঁটু গেড়ে বোনের সামনে বসে চেঁচায়। আপু কষ্ট হচ্ছে? শ্বাস নিতে কষ্ট হচ্ছে? শামিন বলল। ওকে ডাক্তারের কাছে নেওয়া উচিত। হাত দিয়ে ইশারা করে শামিনকে বারণ করলো প্রেরণা। নিজেকে সামলানোর চেষ্টা করেও দৃষ্টি ঘুরিয়ে অদূরে টানটান হয়ে দাঁড়িয়ে থাকা লোকটাকেই দেখল। ইহান চোখ নামাই না, মুখ অভিব্যক্তিহীন। আপু প্যানিকটা এখনো? ভেতরে যেতে পারবে নাকি আমি কোলে তুলবো? প্রীতমের থেকে দৃষ্টি সরিয়ে আবারও প্রেরণা ইহানকেই দেখল। নিজের গাল ছুঁলো প্রেরণা। ওই লোকের শক্ত হাতটা এই গালে ছিল। মনে আছে প্রেরণার, স্পষ্ট মনে আছে। চোখ চেপে জল পড়ল গড়িয়ে, খেয়াল করলো না কেউ। প্রেরণা হাঁসফাঁস করতে করতে বলে, বাড়িতে যাব ভাই, বাড়িতে যাব। মানে এসব কি কথা? তুমি অসুস্থ প্রেরণা? পরি আর আলো ধমকে উঠে বলল ওকে। ইনু এলো 4টে তোয়ালে নিয়ে, একটা প্রেরণার, একটা ইহানের আর 2টো সেহা আর ইসির জন্য। প্রেরণার পাশে বসে ইনু ওর মাথা মুছে দিচ্ছে। অদূরে দাঁড়িয়ে থাকা লোকটা এক দৃষ্টিতে তাকেই দেখছে আর নিজের মাথা মুছে নিচ্ছে। হঠাৎ করে গা কাঁপিয়ে কান্না পেল প্রেরণার, তবে কাঁদল না, চুপচাপ উঠে ভেতরে ঢুকলো। প্রীতম আর ইনু সাহায্য করলো ওকে। ঋতু সুইমিং পুল এরিয়ায় পা রাখেনি, সে চুপচাপ দরজার কাছেই দাঁড়িয়ে ছিল। ইহান আসতেই ওর পথ আগলে দাঁড়ায় সে। ইহান মাম্মার দিকে প্রশ্নবোধক দৃষ্টি রাখতেই ঋতু থমথমে মুখে বলল, তুই কেন নেমেছিলি পুলে? কি দরকার ছিল? মেয়ে মানুষ, এভাবে ধরার কি দরকার ছিল? বোধ হারিয়েছিস? আশ্চর্য হলো ইহান। মাম্মা আর কে তুলতো, সামলাতো? কেন আর কেউ ছিল না? ওরা পারতো? আর ইরফান কি করে নামতো? বড় জেঠান হয় ওর, কিভাবে ধরতো? তো তোর কি হয়? চাপা রাগ ঋতুর কণ্ঠে। ইহান থেমে যায় মাম্মার প্রশ্নে, দৃষ্টি ঘুরিয়ে নেয় মায়ের থেকে। ঋতু বলে, মেয়ে ছেলে ওভাবে ধরিস? কুটুম বাড়ির লোকজন মাইন্ড করে বসলে? জবাব দেয় না ইহান, চুপচাপ দ্রুত পায়ে হেঁটে ঘরে ঢুকে দরজাটা লাগিয়ে দেয়, যেন মায়ের চোখ থেকে পালাতে চাইল। ঋতু সেই বন্ধ দরজার দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর কি মনে করে ছুটে যায় আলোর কাছে। ব্যস্ত ভঙ্গিতে বলে, ও ভাবি, ইহান একবার বলেছিল নাকি তোমার কাছে একটা মেয়ে ওর মনে ধরেছে। মেয়েটার ব্যাপার তুমি কি কি জানো? আশ্চর্য হলো আলো। এখন এটা বলার সময় ঋতু, চল নিচে চল, সেহা জামা পাল্টে এলেই আন্টি বদল হবে। না বলো। ঋতুর জেদ দেখে আলো শ্বাস ফেলে বলল, বলেছে অসম্ভব সুন্দরী, বয়সটা একটু বেশি, 28-29 আর চোখ নীল। আমার অত কিছু মনে নেই রে, ছাড় পর ছাড়। বলেই আলো চলে যায়। সে খুব ব্যস্ত। ঋতু কেমন দুলে উঠল, দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে জানালার বাইরে দৃষ্টি দিয়ে রাখলো। ইসির ঘরের ওয়াশরুমে ঢুকে কল ছেড়ে প্রেরণা দাঁড়িয়ে রইল। এখন সে সহজ স্বাভাবিক। ধীরে ধীরে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দেয়। অবাক বিস্ময়ে নিজের হাত দেখে নিজের কোমরে দেখে। কোথায় কোথায় ছোঁয়া লেগেছে সে বুঝতে পারছে না। তার মনে হলো যেন শওকত খুব বকছে তাকে, বলছে, ওসব কি লেগে আছে? প্রেরণা পানি ছেড়ে ধুলো। এমন পাগল পাগল কেন করছে সে জানে না। আচমকা তার হঠাৎ খেয়াল হলো কিছুক্ষণ আগে তার নাকে একটা ঘ্রাণ লেগেছে, একটা কড়া ঘ্রাণ, যখন ওই লোকটার সাথে এসে মিশেছিল। ঘ্রাণটা সিগারেটের। তখন খেয়াল করেনি প্রেরণা। এটা খুবই দুর্লভ ব্র্যান্ড, শওকত ওয়াসিদ খেত এই সিগারেটটা। কোথা থেকে জানি আনিয়ে নিত অর্ডার করে। খুব পরিচিত এই ঘ্রাণটার সাথে প্রেরণা। দীর্ঘ 6 বছর সংসার করেছে ঘ্রাণটার সাথে, যেটা ওই লোকের থেকেও পেয়েছে সে। চুপচাপ বোঝাতে বসে চুল টেনে নিশ্চুপ কাঁদলো প্রেরণা। কেন কাঁদলো? এত বুঝতার বেশি বোঝা জ্ঞানী আপা জানে না। শুকনো শাড়ি গায়ে জড়িয়ে বিছানায় বসে আছে প্রেরণা। নিচে সম্ভবত আংটি বদল হচ্ছে। সে যায়নি সেখানে, তার ইচ্ছে বাড়িতে ফেরার, তবে যেতে দেয়নি এবাড়ির লোক। ইনু এলো এক মগ ধোয়া ওঠা গরম কফি নিয়ে। দরজায় দাঁড়িয়েই সে বার কয়েক ভিতরে উকি দিয়ে দেখল। শুরুতে 2টো ফাঁকা ঢোক গিলে শেষে ডাকলো, আসবো আপু?
প্রেরণা চোখ তুলে তাকায়, তবে কিছু বলল না। ইনু ওর হাতে কফি দিয়ে দূরে সরে দাঁড়িয়ে অবাক বিস্ময় নিয়ে দেখতে লাগলো প্রেরণাকে। মনে তার খুব কৌতূহল, দুচোখের বিস্ময়। বড় দাদানের পছন্দের মানুষ, তবে আপু কিভাবে? এটা কিভাবে হয়? কিছু বলবে? প্রেরণার প্রশ্নে চমকে ওঠে ইনু, দুপাশে মাথা নাড়ে ঘন ঘন। তারপর আরও একটা ফাঁকা ঢোকিলে হন্তদন্ত হয়ে বেরিয়ে যায় ঘর থেকে। আচ্ছা, আপুর সাথে কি দাদানের সম্পর্ক হয়েছে, নাকি দাদান একতরফা? আপু কি রাজি হবে? মেজমা রাজি হবে? ভাবতে ভাবতে সিঁড়ি বেয়ে নামছে ইনু। দুবার ওষ্ঠাও খেলো, যার ফলে নিজাম মাহমুদের ব্লেজারের পকেট থেকে বের হলো দুইটা আংটি, একটা উজ্জ্বলের হাতে, একটা শেখার হাতে। বাড়ির সকলের মুখ হাসি হাসি। অবশেষে একটা সুন্দর আয়োজিত বিয়ের সূচনা লগ্নের সাক্ষী হতে পেরেছে সবাই। ইসির বিয়েটা আয়োজিত হলেও আংটি বদলে ইসি স্বামীনের মনোমালিন্যের দরুন কেউ ততটা উপভোগ করতে পারেনি অনুষ্ঠানটা। নীল খুলে সেহা তখন পড়েছে সাদা। উজ্জ্বলের নীল শার্ট আর শেহার সাদা সালোয়ার স্যুট মিলেমিশে ওদের পাশাপাশি লাগছে একটা আকাশের মতো। গোটা লিভিং রুমে চকচক করছে দুজনের জুটি পাশাপাশি। শেহা চোখ তুলল দীর্ঘ সময় পরে, দেখলো লোকটা তাকেই দেখছে। এতদিনে এতক্ষণে শেহার মাথায় কিলবিল করে উঠল একটি কথা, এই পুরুষ লোকটা এত সুন্দর কেন? পুরুষের এত সুন্দর হতে নেই। ক্লাসের বান্ধবীদের কাছে শেহা রাগী মির্জার গল্প করত যখন, ওরা বলতো, তোর রাগী মির্জা তো খুব কালো। শেহা হেসে বলতো, বেশ হয়েছে, রাগী মির্জা কালো, সংসারটা শান্তির হবে। ইনসিকিউর থাকবো না সবসময়। বেশি সুন্দর স্বামী থাকলে মেয়ের সারা জীবন চলে যায় বেহায়া মেয়েদের নজর কাটাতে কাটাতে। আজ কপাল ফিরে এক অতি সুদর্শন লোকের বউ হতে চলেছে সে। শেহার হিংসে লাগছে নিজের ওপরই। আবার চিন্তা হচ্ছে, এই লোক কি খুব অহংকারী হবে? কিরে সেহু, আংটি পরা? ইসির ডাকে শেহা মৃদু চমকে উঠে ঘর থেকে বেরিয়ে দেখলো লোকটা তার আঙ্গুলে আংটি পরিয়ে দিয়েছে। অবাক বিস্ময়ে শেহা নিজের বাহাত দেখছে, চোখ বড় বড় করে। হাত কাঁপছে শেহার। এক পলক চোখ তুলে ওই লোকটাকেও দেখলো, যে তাকিয়ে আছে শান্ত চোখে। ওই চোখে ভীষণ আগ্রহ শেহার জন্য। এমন আগ্রহ দেখানো চোখ দুটো শেহার জীবনে প্রথম। আসলেই লোকটা তার প্রতি অনেকটা আশা রেখে এই সম্পর্কে এগোচ্ছে। আংটি অনামিকায় পড়াতে হয় শেহা। লোকটার ভারী স্বরে হালকা করে বলা কথাটিতে শেহা বেশ লজ্জা পেল। ঘোরের মাঝে উজ্জ্বলের তর্জনীতে আংটি পরিয়ে দিচ্ছিল শেহা। নিজাম মাহমুদ হেসে উঠলেন হো হো করে, বললেন, আমার এত সুদর্শন নাতিকে দেখে বারবার এভাবে হুঁশ হারালে তো বিপদ দাদু ভাই। তোমাকে আমার ছন্নছাড়া নাতির হুঁশ ঠিক রাখতে নিয়ে যাচ্ছি, তাকে দেখে দেখে নিজের হুঁশ খোয়াতে নয়। শেহা মাথা নিচু করে নিয়ে নিজের আংটির দিকে তাকিয়ে থাকে। বুকটা অজানা কারণে অসম্ভব কাঁপছে তার। মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবে। সে দুলেও উঠল। উজ্জ্বল হতবুদ্ধি হয়ে ওকে ধরল। প্রত্যেকের উদ্বিগ্ন দৃষ্টিতে দৃষ্টি মেলায় না শেহা। এক পলক তার খুব নিকটে তাকে ধরে ফেলা মানুষটাকে দেখেই রাগে মির্জার দিকে তাকায় সে। প্রণমীর হাতটা ইরফান ধরে রেখেছে শক্ত করে। শেহার খুব বাসনা জেগে উঠল হঠাৎ। হ্যাঁ, অমন করেই কেউ তারও হাত ধরুক। লোকটা যেই হোক, ভালোবেসে অমন শক্ত করে হাত ধরায় যা যা মিশে থাকে সে সব কিছু মিশে থাকুক। ধরুক শেহার হাত, এই লোকটাই ধরুক। এই অপরিচিত লোকটা। শেহা ধীরে ধীরেই পরিচিত হোক এই হাত দুটোর সাথে। বিয়ের দিন তারিখ ঠিক হয়েছে শেহা উজ্জ্বলের। নিজাম মাহমুদ বা সোহানুর ইসলাম শান্ত কেউই চায় না ব্যাপারটাকে বেশি দিন ঝুলিয়ে রাখতে। পরের সপ্তাহে বিয়ে হবে। ছেলে মেয়ে বিয়ের পরে 2 মাস কথা বলে বলে সহজ হবে। তারপর কুরবানির ঈদের পরে অনুষ্ঠান করে শেহাকে নিয়ে যাবে উজ্জ্বল নিজের বাড়িতে। বিয়ে না করে এত মেলামেশা শান্ত পছন্দ করছে না। তার মেয়েটা এতিম, দুঃখী। হুটহাট একটা দুর্ঘটনা ঘটতে কতক্ষণ? শেহা আপত্তি করেনি বড়দের সিদ্ধান্তে, বরং সে খুশি বিয়ের পর 2 মাস দূরত্বে থেকে লোকটাকে চেনা জানা যাবে, বোঝা যাবে অন্তত। সে অনুযায়ী নিজের মানসিকতা করতে পারবে। শেহা আপত্তি করে
করেনি দেখে উজ্জ্বল আপত্তি করেনি। আংটি বদলের অনুষ্ঠান প্রেরণা দেখেছে সিঁড়িতে দাঁড়িয়ে চুপচাপ। অসামাজিক সে নয়। দেখা হয়ে গেলে আবার গিয়ে ইসির ঘরে শুয়ে থেকেছে। রাতে ডিনারে প্রেরণা থাকেনি। ডিনার শেষে উজ্জ্বল মাহমুদ এবং নিজাম মাহমুদ বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। যেতে যেতে উজ্জ্বল সেহার দিকে এক পলক তাকিয়েছে। মুখ ভরা আন্তরিক হাসি লোকটার। সেহা চোখ নামায়নি, বরং উজ্জ্বলের খুবই নিচু স্বরে বলা কথাটা ফোনে কথা হবে শুনেই সেহা মাথা ঝাঁকিয়ে সম্মতি জানিয়েছে নির্দ্বিধায়। মেহমান বিদায় নিলে তবেই প্রেরণা নেমেছে। নেমে জেনেছে শুদ্ধ খায়নি, কেউ জোর করেও খাওয়াতে পারেনি ওকে। বাধ্য হয়ে প্রেরণা পোলাও মাংস মাখিয়ে নিল। মাকে দেখে অমনি শুদ্ধ ভদ্র ছেলেটি হয়ে চুপচাপ খেয়ে নিল খাবারটা। খাওয়া শেষে প্রেরণা সকলকে বলে বিদায় নিতে চাইলেও আলো আর পরি ওকে ধমকে ধমকে থাকতে বাধ্য করলো আজকে ডাক্তার। কখনো তো প্রেরণা বেড়ায়নি কুটুম বাড়িতে, প্রেরণার কথাই কেউ শুনল না। শেষটায় স্বামীন আর ইলহাম একটা লম্বা ধমক দিতেই চুপ হয়ে গিয়েছে সে। রাত তখন 11টা। শান্ত খেয়ে দিয়ে ঘরে ঢুকেই দৌড় লাগালো। ভীষণ আবেগী হয়ে পড়েছে সে এই মুহূর্তে। কাউকে দেখাতে চায় না সে তার এই আবেগ, শুধুমাত্র একজনকে ছাড়া। বিছানায় বসে ফোনের স্ক্রিনে ঈশিতার ছবিটা দেখলো। গলা কাঁপছে তার, বলছে, তুমি দেখেছো ইস্যু পাখি? মেয়ের বিয়ে দিচ্ছি আমি। মেয়ে অ্যারেঞ্জ ম্যারেজ করছি ইস্যু পাখি। আমরা লাভ ম্যারেজ করেছিলাম বলে তুমি সবসময় বলতে না লাভ ম্যারেজে শান্তি নেই, মেয়ের বিয়ে দেবে পারিবারিকভাবে। দেখো সত্যিই মেয়েটা বাবার পছন্দে বিয়ে করে নিচ্ছে। কত বুঝদার মেয়েটা আমার। ও কেন কাউকে একতরফা ভালোবাসে একা একা গুমড়ে মরবি বলতো? এসব কি ও ডিজার্ভ করে? আমার চোখে তো কিছু এড়ায়নি ইস্যু পাখি। এখন বোকা মেয়েটা ভালো থাকুক। আমি যেভাবে মেয়েটাকে বুঝি ওর বর ঠিক ওইভাবে ওকে বুঝুক। নিচে হইচই হচ্ছে। বাড়ির লোকগুলো ছেলে মেয়েদের নিয়ে বসেছে বিয়ের আলাপ পারতে। প্রেরণা আর এক বাড়ির পারিবারিক আমেজের মধ্যে তৃতীয় পক্ষ হতে চায় না। তাকে শুতে দেওয়া হয়েছে নিচতলার গেস্ট রুমে। সে শুদ্ধকে দুধটা খাইয়ে সেখানে চলে যাবে। শুদ্ধ দুধ খাবে না, তাই ছোটাছুটি করছে। আর প্রেরণা দুধের গ্লাস নিয়ে ঘুরছে ওর পিছু পিছু। খপ করে ইহান ধরে ফেললো শুদ্ধকে, ধরেই কোলে ওঠালো। বাড়ির সবাই যখন কথায় ব্যস্ত, তার মাঝে ঋতুর চোখে এই দৃশ্যটা এড়ায় না। সে এক ধ্যানে দেখছে ওদের তিনজনকে। প্রেরণা দাঁড়িয়ে গেল, আর এগোলো না সে। শুদ্ধের গাল টিপে দিয়ে ইহান বলতে থাকে, মাম্মা অসুস্থ না খুব? মাম্মাকে কেউ এত কষ্ট দেয়? কিন্তু আমি ওটা খাবো না। কেন? ওটা মজা না। দুধ তো মজা না, এটা সত্যি বলেছ। তবে দুধ খেলে কি হয় জানো? কি হয়? ইহান আঙ্কেলের মতো মাসেল হয়। শুদ্ধ চোখ বড় বড় করে তাকিয়ে আছে, বিস্ময় নিয়ে বলে, দুধ খেলেই এমন মাসেল হয়? জি, রোজ 1 গ্লাস। যে বাচ্চা দুধ ফাঁকি দেয় সে কখনো এমন হতে পারে না। শুদ্ধকে ভুজুং ভাজুং বুঝিয়ে প্রেরণার দিকে শান্ত গম্ভীর চোখ দুটো নিয়ে তাকায় ইহান। প্রেরণা আইঢাই করে উঠে চোখ নামিয়ে নেয়। ইহান অস্পষ্ট হেসে ধিমি আওয়াজে বলল, ওটা আমার হাতে দিন। আপনি শুদ্ধকে আমার কাছে দিন। স্পষ্ট জবাব প্রেরণার। ইহান ওকে চেয়ে চেয়ে দেখলো মিনিট খানেক, বলল, কিন্তু শুদ্ধ তো যাবে না, আপনি বরং আমাদের কাছে আসুন। প্রেরণা চমকে উঠে এলোমেলো দৃষ্টি ফেলে আশেপাশে। সবাই যে যার কথাতে ব্যস্ত। এই লোকের মাথা ঠিক নেই একেবারেই। এর অস্বাভাবিক আচরণ কারো চোখে পড়তে খুব একটা দেরি নেই। প্রেরণার বদনাম হতেও খুব একটা দেরি নেই। প্রেরণা বড় দীর্ঘশ্বাস ফেলে টেবিলের ওপর দুধের গ্লাসটা রেখে চলে যায়। ইহান সামান্য হেসে গ্লাসটা তুলে শুদ্ধকে খাইয়ে দিচ্ছে, এবং শুদ্ধ খাচ্ছেও। আর ইহান বলছে, হ্যাঁ, গুড বয়, দ্যাটস মাই বয়। ঋতু থমথমে মুখে শুধু দেখেই যাচ্ছে ছেলেকে এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে। হাত দিয়ে খামচে ধরে রেখেছে শাড়ির আঁচল। ইরফানকে ধরে টানতে টানতে ছাদে নিয়ে যাচ্ছে ইনু আর ইসি। ওদের গতির সাথে পেরে না উঠে ইরফান ধমকে উঠল ইসিকে, হচ্ছেটা কি? এভাবে হাঁটছিস কেন? মঈন ভাইয়াকে ফোন করব? ইনশিরাহ জবাব না দিয়ে ওকে ঠেলে ছাদে নিয়ে দরজা লাগিয়ে দরজায় ঠেস দিয়ে দাঁড়ায়। শক্ত গলায় বলল, আগে বল দাদানের পেটে কি চলছে? দাদানের পেটে কি চলছে সেটা আমি কি করে জানবো বলতো? একটা এন্ড্রোস্কোপি করিয়ে দেখ। বলেই উচ্চ শব্দে হেসে উঠল ইরফান। ইনু ইসি সেই হাসিতে তাল মেলায় না। ইসি কপাল কুঁচকে বলতে থাকে,
তবে তুই অমন করে তখন হাসলি কেন পুলে? আমি নর্মালভাবে হাসলেও তোদের কাছে মনে হয় রহস্য করছি। এই তোরা আমাকে সহজভাবে কবে নিবি বলতো? বলেই ইরফান গিয়ে ছাদের রেলিং ধরে দাঁড়ায়। ইনু আর রাগ ঢাক রাখলো না, কাছুমাছু মুখ করে বলল, দাদান আপুকে পছন্দ করে তাই না মেজো দাদান? এইবার আমার সংসারে অশান্তি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ইরফান আর চোখে বোনের দিকে তাকিয়ে বলল, দাদান আমার জেঠানকে পছন্দ করলে তোর সংসারে আগুন লাগবে কেন? ও তুমি বুঝবে না, আপু যা রাগী আর জটিল, এই দাদান আপুকে পটাতে পারবে না। উল্টো আমার ননদ আর আমার স্বামী আমাকে কথা শোনাবে, বলবে আমার একটা ভাইও ভালো না। ইরফান সরু চোখে তাকায়। ইনু ঢোক গিলে বলে, আমি কোনো ঝামেলা চাই না আর। তোর সংসারে ঝামেলা তো বেশিরভাগ সময় তোর কারণে। এসব ব্যাপারে কথা না বললেই হয়। তোর ননদ আর বর নিশ্চয়ই তোকে সেধে সেধে খোঁচায় না? উল্টো তুই সেধে সেধে ভাইদের হয়ে লড়তে যেতিস। চোখ বড় বড় করে তাকায় ইনু, অবিশ্বাসের সুরে বলে, যার জন্য করি চুরি সেই বলে চোর। তুমি এখন প্রীতমের সাইড নিচ্ছ? কি ভণ্ড তুমি! হেসে ফেলে ইরফান। ইসি অধৈর্য হয়ে বলে, এই তোদের এইসব আজাইরা প্যাচাল রাখ, আমার টেনশন হচ্ছে আমার দাদাদের জন্য। এটা সত্যি ইরফান? শেষে প্রেরণা আপুকে মনে ধরলো তার? গাছাড়া ভঙ্গিতে ইরফান বুকে হাত বাঁধল। সেটা আমি কিভাবে বলবো? তোর বড় দাদানকে জিজ্ঞেস কর। এও সম্ভব হবে? হলেও কিভাবে হবে? সেটাও বড় দাদানকে গিয়ে বল। আমি তো একজনকে পছন্দ করেছি, সাফ সাফ সবাইকে জানিয়েছি। এখন বড় দাদান যদি নিজের অনুভূতি যক্ষের ধনের মতো লুকিয়ে রেখে বসে বসে বুড়ো হয়, তাতে আমার কি? আমাদের কি বল? তোর দাদানকে গিয়ে বল ওই দূর থেকেই লুকিয়ে লুকিয়ে দেখতে পছন্দের মানুষকে, আর রাত্রিবেলা না ঘুমিয়ে সিগারেট টানতে। সে আইবুড়ো থাকলে আমারই ভালো। বাড়ির সব সম্পত্তি আমার আর প্রণর বাচ্চারা পাবে, তখন আমার কোনো লস নাই। বলতে বলতেই হাই তুলল ইরফান। ইশিয়ার ইনু সাংঘাতিক মুহূর্তেও পেট চেপে হেসে ফেলল ইরফানের কথা শুনে। তুই শুধরাবি না তাই না ইরু? না। ইসি চিন্তিত মুখ করে বলে উঠল, এটা কখনো হবে না। প্রেরণা আপু রাজি হবেই না। দাদান কষ্ট পাবে আবারও। দাদান এটা কি করলো বলতো? কোন যুক্তিতে এত বড় পদক্ষেপ নিল? যে যুক্তিতে তুই সাইম ভুইয়াকে বিয়ে করার স্বপ্ন দেখেছিলি, যুক্তির নাম পীড়িতের ঠেলা। মুখটা থমথমে হয় ইনশিরাহর। ইরফান হাই তুলে বলে, কেউ কষ্ট পাবে না। ওই মহিলার অকাত নাই আমার সহজ ভদ্রলোক দাদানকে এড়িয়ে যাওয়ার। দেখবে এমনভাবে দাদানের প্রেমে পড়বে, পুরো ইতিহাস হয়ে যাবে। এখন আমি ইনুকে একটা কাজ দিতে চাই। ইনু উৎসুক হয়ে তাকায়। কি মেজো দাদান? শার্টের হাতা গুটিয়ে নিতে নিতে ইরফান গুরু গম্ভীর স্বরে বলে, তোর পি ফর প্রীতমকে বলে দিবি দুদিন পর পর জ্ঞানী আবার বিয়ের কথা তুলে আমার দাদানকে যেন ডিপ্রেশনে না দেয়, তাহলে কিন্তু থাবড়া খাবে। আমি চাই না দাদান অধৈর্য হয়ে তুলে আনুক ওই মহিলাকে। আমার ইচ্ছা ওনাদের খুব সুন্দর একটা বিয়ে হবে, আমার দাদান সর্বোচ্চ সুখী হবে। ঠোঁট উল্টে বলল ইনু। ওর কান টেনে দিয়ে ইরফান জবাব দিল, ও বলে বাবালে, থাক কষ্ট পাস না। দুই বোন ভারী দুশ্চিন্তায় পড়েছে। সবটা না হয় সামলে নেওয়া যাবে, তবে মেজমা? এই প্রশ্নের জবাবে ইরফান হেসে জবাব দিয়েছে, মাম্মাকে সামলে নিতে পারবো আমি, আই গেস। ধুর, সব দুশ্চিন্তা আমার মাথায় দিবি? শর্ত, ওইদিকে বউটা হয়তো একা একা ভয় পেয়ে কাঁদছে ঘরে বসে। ওদেরকে সরিয়ে দিয়ে ইরফান গটগট করে হেঁটে ছাদ থেকে নিচে নামলো। ঘরের সামনে গিয়ে থামলো তার পা। অনিমেষে চেয়ে থাকলো ভেতর। প্রণমী গায়ের ওড়না খুলে রেখে বিছানার চাদর নিয়ে কিছু একটা কাজ করছিল। আচমকা কারো অস্তিত্ব টের পেয়ে ওড়নাটা তুলে গা ঢেকে বলল, এটা আপনি? দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে প্রণবীর নিখুঁত সৌন্দর্য তাড়িয়ে তাড়িয়ে দেখছে ইরফান। নিদারুণ কোমল স্বরে সাড়া দিল, জি। কে বলেছে ইরফান মির্জা শুধরায়নি, পাল্টায়নি? ইরফান মির্জা ঠিক কতটা পাল্টেছে তাই ইরফান মির্জা টের পায় এই মেয়েটির সামনে এনে। কেমন পা মাথা শীতল হয়ে যায় ওর। নিজের সত্তাকে হারিয়ে বসে থাকে পুরোপুরি। প্রণবী সংকোচ নিয়ে বলে, দেখুন না, বেডশিটটা পাল্টে দিয়েছি, তবে এটা কি উল্টো বিছিয়েছি? আমি ঠিক বিছাতে পারছি না। ইরফান এগিয়ে যায় সরল কোমল মেয়েটির দিকে। বিছানার চাদরটা উল্টে ছিল, তবে ইরফান সেসব কিছু না বলে বলল, বিছানার চাদর উল্টো নাকি ঠিক, এটা বড় কথা নয়। তবে বড় কথা কি? প্রণমী প্রশ্নটা শেষ করতে পারল না। ঠিক তখনই টের পেল ওর মাথার নিচে বালিশ।
কিছু বুঝে ওঠার আগেই দেখলো লোকটা তাকে সাপের মতো পেঁচিয়ে ফেলেছে। কিছু বলার আগেই ওর মুখ আলতো করে রাখলো ইরফান অস্ফুটে। বড় কথা হচ্ছে আমাদের ঘুমটা কতটা স্বস্তির হবে এখন সেটা। এমন করে সবসময় লোকটা, এমন অতর্কিতে আক্রমণ। প্রণবী ঘাবড়ে যায় সব সময়, পরপর শুয়ে নেয়। কি আর করার, এমন অদ্ভুত অগোছালো আর দোষী লোককে নিজে বেঁচেছে সে। কেঁদে বুক ভাসিয়েছে এর জন্য। শুদ্ধ ঘুমিয়েছে ছেলের মাথায় এতক্ষণ বিলি কাটছিল প্রেরণা। ও ঘুমিয়ে যেতেই প্রেরণা উঠে বসলো। নিদারুণ এক অস্থিরতায় ঘুম নেই তার দু চোখে। তাছাড়া এই বাড়িটা অপরিচিত, অপরিচিত স্থানে তার ঘুম আসে না এত সহজে। ঘরের ভেতরেই পায়চারি করছে, কুটুম বাড়ি দেখে ঘরের দরজা খোলে না। খুব কফির তেষ্টা পাচ্ছিল, তবুও সংকোচে আসেনি। শেষ রাতের দিকে যখন প্রেরণা ক্লান্তিতে একটু ঘুমিয়ে পড়লো, ঘুমোতে সে পারল না ঠিকঠাক। ঘুমের মাঝে আবার একটা দুঃস্বপ্ন দেখলো সে দেখলো সে হাসতে হাসতে এগিয়ে যাচ্ছে একটা লোকের কাছে। লোকটা তার দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে ছিল, লম্বা চওড়া লোকটা। প্রেরণা খিলখিলিয়ে হেসে উঠে লোকটাকে ধাক্কা দিয়ে ফেললো পুলে। লোকটা যখন নিজেকে সামলে নিয়ে পানির মধ্য থেকে মাথা তুলল, তখন প্রেরণা দেখলো লোকটা ইহান তাজওয়ার মির্জা। প্রেরণা খিলখিল করে যার সাথে হাসছে খুনসুটি করে, ইহান তাজওয়ার মির্জাও হাসতে হাসতে উঠল। পরপর প্রেরণার সাথে কিছুক্ষণ ছোটাছুটি করে প্রেরণাকে ধরে ফেললো। প্রেরণা পারল না পালাতে। ওকে কোলে তুলে নিয়ে ইহান নামলো পুলে এবং প্রেরণা এটা খুব উপভোগ করছিল, ওই লোকের উষ্ণতা। শেষ রাত্রির দুঃস্বপ্ন ভেঙে যেতেই প্রেরণা ধরপড়িয়ে উঠে বসলো। দুঃস্বপ্নের ঘোর থেকে বেরিয়েই কেঁদে ফেললো ঝরঝর করে। মুখ চেপে ধরে রাখলো, কান্নার শব্দ জোরালো হতে দিল না বেশি। আগে তিনি বলেছেন প্রেরণা ভেতরে ভেতরে নাকি ফাঁকা, তাই এমন স্বপ্ন দেখে। কিন্তু প্রেরণা তো ফাঁকা নয়, তার বিয়ে হয়েছিল এক লোকের সাথে। সে কেন ফাঁকা হবে? তবে কি প্রেরণা দুশ্চরিত্রা? হ্যাঁ, দুশ্চরিত্রায়। নয়তো এমন মধুময় শুয়ে থাকে কেন পরপুরুষ আসবে? কেন শওকত ওয়াসিত আসে? এভাবে কেন প্রেরণা চরিত্র খোয়ালো নিজের? ফজরের আজান দিয়েছে ততক্ষণে। সারা রাত না ঘুমিয়ে ক্লান্ত প্রেরণা ক্লান্ত ভঙ্গিতে বিছানা ছেড়ে নামলো। তার জ্বর এসেছে, সে টের পেল, তীব্র জ্বর। আর না, আর এভাবে চলতে দেওয়া যায় না। প্রেরণাকে সংযম শিখতে হবে। সে চরিত্রহীনা নয়, মোটেই চরিত্রহীনা নয়। শুদ্ধকে জোর করে ঘুম থেকে তুলে প্রেরণা হাত মুখ ধোয়ালো। বাইরে তখনও আলো ফোটেনি সকালের। প্রেরণা তাড়াহুড়ো ভঙ্গিতে বেরিয়েই দেখলো ঋতুকে। ফজরের নামাজ আদায় করে ঋতু কেবলমাত্র চা বসিয়েছে চুলায়। প্রেরণাকে ওভাবে দেখে গম্ভীর গলায় বলল, কোথায় যাচ্ছ এই ভোরে ছেলেটাকে নিয়ে? তাড়াহুড়ো লাগিয়ে প্রেরণা বলল, একটু এমার্জেন্সি আছে আন্টি, সবাইকে কাইন্ডলি বলে দেবেন। শুদ্ধ চোখ মেলে তাকালেও পারছে না, ওকে টেনে নিয়ে যাচ্ছে প্রেরণা। ঋতু অবশ্য আটকায় না, বাকিদের মতো আহ্লাদ করে। উল্টে বাড়ির গাড়ির ড্রাইভার ডেকে দেয় কোয়ার্টার থেকে। বাইরে গাড়ির শব্দ পেয়ে ইহান তখন নিচেই নামছিল। মাঝপথে নেমে দেখলো ঋতুকে, বলল, কে কোথায় যাচ্ছে এত সকালে? প্রেরণা। হোয়াট? এই ভোরে তুমি যেতে দিলে? চোখ মুখ কঠিন করে ছেলের দিকে তাকিয়ে থাকে। ঋতু পরপর বলে, কোনো কিছুতে কারোর আগ্রহ না থাকলে ন্যাকামি করে আমি জোর করতে পারি না তাকে, তোরা যেভাবে করিস। বলেই চলে গেল গটগট করে রান্নাঘরে। ইহান চোখ বড় বড় করে মায়ের কঠিন রূপটা দেখছে। মায়ের ছেলেদের চোখে চোখেই কথা হচ্ছে। মাত্র 2 দিন পেরিয়েছে সেহা উজ্জ্বলের আংটি বদলের। দিনে 3 কি 4 বার সেহা কথা বলছে উজ্জ্বলের সাথে। দুজনে চেষ্টা করছে বিয়ের আগেই সহজ হতে, এবং তারা পারছেও। কথাবার্তা আপাতত ওই শপিং টপিং আর একাডেমিক বিষয়েই হচ্ছে বেশি। শান্ত আগামীকাল যাবে রাজশাহী, আসবে সেহার বিয়ের দিন। এদিকে সেহার মামা মামিরা দফায় দফায় নানা ধরনের প্ল্যানিং করছে বিয়ে নিয়ে। এই এত রাত্রিরেও আলোচনা করছে কি থেকে কি করবে। ঈশিতা মির্জার একমাত্র মেয়েটা, ঈশিতার সম্পত্তি শান্ত বুঝে নেয়নি। সেহার বিয়ের সময় সবটা বুঝিয়ে দেবে ভাগ্নিকে শামিন। বাড়িতে মঈন এসেছে। এমার্জেন্সি তাকে হেডকোয়ার্টারে আসতে হয়েছিল একটা সেমিনারে। রাতটা শ্বশুর বাড়িতেই থাকবে বউয়ের কাছে।
সেহা তখন দোতলায় বারান্দায় বসে উজ্জ্বলের সাথে কথা বলছিল। রাতে 2 মিনিট কথা হয় তাদের। 2 মিনিট কুশল বিনিময় করতে করতেই কেটে যায়। উজ্জ্বল জানতে চায় এত সদস্য নিয়ে গঠিত সেহার পরিবারের কথা, আর সেহা জানতে চায় নিজাম মাহমুদের কথা। উজ্জ্বল হাসতে হাসতে তার দাদুর গল্প করে। সেহা ভীষণ মজা পায় এমন প্রাণ খোলা লোকের কথাবার্তা শুনে। আজও কথা বলে কল কেটে যখন সেহা বারান্দা থেকে বেরিয়ে এলো, দেখতে পেল বড় দাদানকে। ইহানকে কেমন অস্বাভাবিক লাগছে। সেহা কিছু জানতে চাওয়ার আগেই ইহান ঘরে ঢুকে দরজা আটকে দিল। গতকাল প্রেরণা তাকে সবকিছু থেকে ব্লক করে দিয়েছে। সবকিছু থেকে, ইহানের নাম্বার, ইহানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সবকিছু ব্লক করেছে ওই মহিলা। কেন? ইহান তাজওয়ার মির্জা কি করেছে? ভালোবাসি ভালোবাসি বলে হে দিয়ে তো মরছে না, তবুও কেন এত কঠিন হবে ওই মহিলা? ইহান বুঝতে পারছে না তার এত রাগ উঠছে কেন, দুনিয়া উল্টে ফেলতে ইচ্ছে করছে কেন। ফোনটাকে ছুঁড়ে ফেলে দিয়ে বিছানায় বসে থাকে চুপচাপ। ইহান কখনোই তার লিমিট ক্রস করেনি। কুটুম্বিতার কথা মাথায় রেখেছে সব সময়, বরং লিমিট ক্রস ওই মহিলা করেছে। সেই দিনই রাতে ইহান খেতেও যায়নি, ঘর থেকেই বেরোয়নি। বড়রা ভেবে নিল সামনে অবসেশন পার্টির সমাবেশ, হয়তো তাই তার মাথা ঠিক নেই। শুধুমাত্র ইরফান, ইনশিরাহ আর ঋতু টের পেল কিছু ঘটেছে। কিছু তো অবশ্যই ঘটেছে। খাবার টেবিলে ঋতু এবার কথাটা তুলল। স্বামী, ভাসুর আর দেবরকে বলল ইহানের বিয়ের কথা। ইলহাম বিরক্ত হয়ে বলল, এখন ওর বিয়ে নিয়ে মাথা ঘামানোর সময়? দেখছো সেহাকে নিয়ে ভাবছি সবাই। মুখটা থমথমে করে ঋতু বলল, ছেলেটা একটা অঘটন ঘটালে তখন টের পাবে সকলে। আলো হেসে হেসে বলল, বিশ্বাস নিয়ে বলল, ইহান আর অঘটন? তোর মাথা গিয়েছে ঋতু? এখন বাদ দে এই টপিকটা। নিজাম চাচা টপ লেভেলের পাত্রের লিস্ট আমাকে দিয়েছে। সেহার বিয়ের পরে দেখব, এখন না। ঋতুর কথাকে কেউ পাত্তা না দিয়ে খেয়ে দিয়ে ঘুমোতে গেল। ঋতু গভীর রাত পর্যন্ত জেগে রইল বড় ছেলের দুশ্চিন্তায়। এত বিবেচক একটা ছেলে হঠাৎ করে এত অবুঝ হলো তার। এতটা ঘুম আসে না ঋতুর চোখে। লিভিং রুমে বসেই ঝিমায়। আচ্ছা, কেমন হয় যদি প্রেরণাকে গিয়ে সে বুঝিয়ে বলে ইহানকে যাতে পাত্তা না দেয়, তার ছেলে সুদর্শন, উপযুক্ত, ওই মেয়ে এখন রাজি না হোক। রাজি হতে কতক্ষণ? তাই আগে ভাগেই গিয়ে যদি প্রেরণাকে সাবধান করে দেয়, তবে কি প্রেরণা চেতে যাবে তার ওপর? ঢোক গেলে ঋতু। ওই মেয়েকে বিশ্বাস নেই। চেতে গিয়ে যদি স্বামী নিয়াশা মির্জা আর ইলহাম মির্জার কাছে নালিশ দেয়, তখন এই বাড়ির সুশীল ব্যক্তিগুলো আর ভোলা ফলা বাচ্চাগুলো সবাই ঋতুকে নেগেটিভ ভাববে। এ কোন ঝামেলা হতে চলল সামনে? এসব কথায় যখন রাত জেগে জেগে ভাবছিল ঋতু, ঠিক রাত 1:30টার সময় তার ঘোর কাটে কলিং বেলের আওয়াজে। অনবরত বেলটি পৌঁছে যাচ্ছে। ঋতু অবাক হয়ে এগিয়ে যায়। ততক্ষণে বাড়ির অনেকেই চোখ ডলতে ডলতে নিচে নেমেছে। দরজা খুলেই ঋতু অবাক চোখে তাকিয়ে রইল উজ্জ্বলের মুখের দিকে। এত রাতে বাড়িতে পরা ট্রাউজার আর টি শার্ট পরে সদর দরজার উদ্ভ্রান্তের ন্যায় দাঁড়িয়ে আছে এই বাড়ির এক হবু জামাই, উজ্জ্বল মাহমুদ, নামকরা লয়ার। শান্ত মানুষটাকে অস্থির লাগছে। সেহা আর ইসি বাদে সবাই নিচে নেমে অবাক বিস্ময়ে দেখছে উজ্জ্বলকে। কিছু কি হয়েছে? শান্ত হবু জামাইকে কিছু বলতে যাবে, ঠিক তখনই উজ্জ্বল অস্থির হয়ে হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, আঙ্কেল, বিয়েটা কি একটু এগিয়ে আনা যায় আজ রাতেই? প্লিজ আঙ্কেল, আপনি সেহাকে ডাকেন, আমি ওর সাথে কথা বলতে চাই।